হ্যালো বন্ধুগণ, আমি উদ্দীপন। আমার ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন দিন, আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ আমাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি হাওড়া সালকিয়ার নায়া মন্দিরে, যে মন্দিরে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ প্রায় 51 ফুট শিবের স্ট্যাচু আছে এবং তার সাথে আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সেখানে একই মন্দিরে একসাথে বিরাজমান। চলো তোমাদেরকে আজ আমরা নিয়ে যাই সেই মন্দিরে, তোমরা আমাদের সাথে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো। ওয়েট মেন ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি এইখানে কিভাবে আসতে হবে। তবে আমরা সেদিন বেরিয়েছিলাম 2 চাকায়। আমাদের যাত্রা শুরু হয়েছিল দক্ষিণেশ্বর থেকে আমরা বালি ব্রিজ অর্থাৎ বিবেকানন্দ সেতু অতিক্রম করে উত্তর 24 পরগনাকে কিছুক্ষণের জন্য বিদায় জানিয়ে সোজা জিটি রোড ধরে বালি এলাকা অতিক্রম করে বেলুর মঠকে বাম সাইডে রেখে আমরা এগিয়ে এসেছিলাম। কিছুটা আসার পরে 4 মাথার মোড় থেকে অর্থাৎ বেলুর বাজার থেকে বাঁ দিক নিয়ে সেখান থেকে পড়বে প্রায় 4.5 কিলোমিটার নয়া মন্দির যেতে। আর তোমরা যারা হাওড়া স্টেশন থেকে আসবে, হাওড়া স্টেশন থেকে এর দূরত্ব হচ্ছে প্রায় 4 কিলোমিটার এবং শিয়ালদা স্টেশন থেকে প্রায় 8.5 কিলোমিটার দূরত্ব। হাওড়া স্টেশন থেকে তোমরা যদি আসো তাহলে বালি বা বেলুরগামী যে কোনো বাসে উঠে সালকিয়া স্টপেজে নামতে হবে। আর শিয়ালদা থেকে আসলে সোহাবাজার আহিরিটলা ঘাটে পৌঁছে সেখান থেকে লঞ্চ করে নদী পেরিয়ে বাদাঘাটে নামতে হবে। এছাড়া গুগল ম্যাপের লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই নয়া মন্দিরটি হলো হাওড়া জেলার সালকিয়াতে। এই মন্দিরের ভেতরেই সাধারণত পার্কিংয়ের ব্যবস্থা থাকে উইকডেসে। স্যাটারডে সানডে গেলে তোমাদেরকে বাইরেই একটা জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা খুঁজে নিতে হবে, আর এর কোনো এন্ট্রি ফি নেই। তো মন্দিরে প্রবেশ করার যে প্যাসেজটা খুব সুন্দরভাবে চারদিকে সাজানো, ডেকোরেটেড করা, মানে দেখেই মনে হচ্ছে যে ওয়েল মেইনটেইন। এই মন্দিরটি প্রতিদিনই সপ্তাহে খোলা থাকে ভোর 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত 9টা অবধি। ঢোকার সাথে সাথে আমরা গৌমাতার দর্শন করে ফেললাম। তোমরাও এখানে গৌমাতার জন্য ঘর এসব দান করতে পারো। এই মন্দিরটি অনেক পুরনো, কিন্তু 2015 সালের ডিসেম্বর মাসে শ্রী প্রণব মুখার্জির উদ্যোগে এই 51 ফিটের শিব ঠাকুরটি উদ্বোধন হয়। তখন থেকে এই মন্দিরের নাম হয় নবমন্দির অর্থাৎ নয়া মন্দির। মন্দিরের সামনেই পাশে এক জায়গায় জুতো খোলারও ব্যবস্থা খুব সুন্দর করা ছিল। তো সেখানে আমরা জুতোপত্র রেখে চলে গেলাম দেবাদিদেব মহাদেবের দর্শন করতে। সেখান থেকে মহাদেবের দর্শনের পর এক এক করে ঠাকুর দর্শনের পালা স্টার্ট হলো। তারপরে শুরু হলো লক্ষ্মী ও গণেশ দিয়ে, তারপর লক্ষ্মী নারায়ণের মূর্তিও দর্শন করলাম।
বহু অপেক্ষার পরে দেখা পেলাম সেই হাওড়া জেলা তথা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম 4টি শিরযুক্ত 51 ফুট তথা সর্বাপেক্ষা উচ্চতা বিশিষ্ট দেবাদিদেব মহাদেবের মূর্তি। দেখলেই একটা গায়ে কাটা দেয়, হয়তো ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। দেখো দেবাদিদেব মহেশ্বরের ঠিক বাঁ পায়ের সামনে দুটো পায়রা। এর মধ্যে সামনেই সুন্দর একটা ছোট্ট গ্রাউন্ড, ছোট মাঠের মতো করা আছে। সামনেটা কি সুন্দর কৈলাস পর্বতের মতো, একে মনে হচ্ছে সত্যি না অন্য একটা জায়গায় বা জগতে চলে এসছে। একটা ছোট্ট গুহার মতো, চলো এর ভেতরে তোমাদেরকে নিয়ে যাই। হিন্দু ধর্মে শিব পুরাণে কোটি রুদ্র সংহিতা অনুসারে মোট জ্যোতির্লিঙ্গের সংখ্যা 64, যেটির মধ্যে 12টি মহা জ্যোতির্লিঙ্গ হিসাবে পূজিত হয় ভারতবর্ষেরই বিভিন্ন প্রান্তে। এই জ্যোতির্লিঙ্গ শব্দটি সন্ধিবিচ্ছেদ করা হলে জ্যোতি এবং লিঙ্গ। সেই জ্যোতি শব্দের অর্থ হলো আলোর ছটা, আর লিঙ্গ শব্দটির অর্থ হলো ভগবান শিবের আকারকে নির্দেশ করে। ভারতবর্ষের বর্তমান 8টি রাজ্যে এই জ্যোতির্লিঙ্গ বিরাজমান। একমাত্র মহারাষ্ট্র এমন একটি রাজ্য যেখানে 3টি জ্যোতির্লিঙ্গ রয়েছে। তো চলো এক এক করে সেই জ্যোতির্লিঙ্গেরই প্রতিরূপ আমরা এখানে দেখে নিই। তো চলো প্রথমে শুরু করি ঘৃষ্ণেশ্বর মন্দিরটি দিয়ে, যেটি গুজরাটে অবস্থিত। প্রত্যেকটি মন্দিরের সাথে তার হিস্ট্রি, যেটা কিভাবে তৈরি হয়েছিল সে সম্বন্ধে লেখা আছে। এরপরে আসি কাশী বিশ্বনাথে, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত। কে কে আদতে কাশী বিশ্বনাথ দর্শন করেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এরপরে আসি ওমকারেশ্বরে জ্যোতির্লিঙ্গ দর্শন করতে, যেটি মধ্যপ্রদেশে অবস্থিত। এরপরে চলে এলাম ভীমশঙ্কর দর্শনের জন্য, যেটি অবস্থিত মহারাষ্ট্রে। এরপরে চলে এলাম নাগেশ্বর দর্শনে, যেটি গুজরাটে অবস্থিত। চলে এলাম রামেশ্বরম দর্শন করতে, যেটি সর্বদক্ষিণে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এটি ত্রিযুগী 4 ধামের মধ্যেও একটি। এরপরে চলে এলাম বৈদ্যনাথ দর্শনে, যেটি ঝাড়খণ্ডে অবস্থিত। বৈদ্যনাথ সতী মায়ের 51 পীঠের মধ্যে একটি পীঠ হলো এটি। এরপরে চলে এলাম কেদারনাথ দর্শনে, যেটি উত্তরাখণ্ডে অবস্থিত। এরপরে চলে এলাম মল্লিকার্জুন দর্শন করতে, যেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এরপরে চলে এলাম মহাকালেশ্বর দর্শনে, যেটি মধ্যপ্রদেশে অবস্থিত। এরপরে চলে এলাম সোমনাথ দর্শনে, যেটি সর্বপ্রাচীন এবং যেটি গুজরাটে অবস্থিত।
এরপরে চলে এলাম ত্র্যম্বকেশ্বর দর্শনে। এটি ছিল সর্বশেষ জ্যোতির্লিঙ্গ, যেটি মহারাষ্ট্রে অবস্থিত। ভারতের বিভিন্ন প্রান্তে এই জ্যোতির্লিঙ্গ অবস্থিত হওয়ার কারণে প্রতিটা মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে না তা দর্শন করার। কিন্তু বর্তমানে এই নয়া মন্দিরে এত সুন্দর উদ্যোগ ও উপস্থাপনা আমি শিওর প্রতিটা মানুষেরই মন ছুঁয়ে যাবে। বাস্তবে এই 12 জ্যোতির্লিঙ্গ সশরীরে দর্শন করতে পারবো কিনা তা জানি না, তবে এই মন্দির প্রাঙ্গণে এসে কিছুটা হলেও নিজেদের মনকে সান্ত্বনা যোগাতে পারবো। জ্যোতির্লিঙ্গ দর্শনের পরেও আরও কিছু ঠাকুরের মন্দিরও দর্শন করে নিলাম। সর্বোপরি নন্দীরাজকে নিজের মনের কথা জানিয়েও নিলাম। তোমাদের বলে রাখি, এখানে প্রতি রবিবার বিকেল সন্ধ্যে 6টা থেকে গঙ্গা আরতি হয় এবং তার সাথে তোমরা নিজের হাতেই সবাই মিলে আরতি ধরে দেবাদিদেব মহাদেবের আরাধনা করতে পারবে। তো সেই কিছু ভিডিওরই আমরা সাক্ষী তোমাদের কাছে তুলে ধরলাম। আজকের সন্ধ্যাটা আমরা এইভাবেই অতিবাহিত করলাম। আমিও গার্ডস ফিলিংয়ের সাথে বলতে পারি, তোমরা এখানে এলেও তোমাদের বিকেলটা সব মন্দির দেখতে দেখতে এক নতুনভাবে সুন্দরভাবে কেটে যাবে। তো অবশ্যই কিন্তু এখানে এসো। আজ তবে চলি, দেখা হবে নতুন এক ভিডিওতে। ততক্ষণের জন্য